পলিটি পলিটির ক্লাস চলছিল। পলিটির কি চলেছিল, ভাগ 1 পর্যন্ত কমপ্লিট হয়েছিল। ভাগ 1-এর মধ্যে আমাদের যেগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়েছিল। ভাগ 1-এর মধ্যে কি ছিল না, পুরো ভারতবর্ষের আমাদের বিস্তার সম্বন্ধে সেগুলো খুব ভালোভাবেই আমরা আলোচনা করেছিলাম। 1 থেকে 4 পর্যন্ত ছিল ভাগ 1-এ, মানে আমাদের দেশের যে ক্ষেত্র ছিল সেটা সম্বন্ধে আলোচনা করা হয়েছিল 1 থেকে 4 পর্যন্ত। এর আগের দিনে 1 থেকে 4 পর্যন্ত একে কি বলা হয়েছিল না, ভারত রাজ্যের কি একটা ইউনিয়ন, ভারত রাজ্যের ইউনিয়ন। 2 নম্বরে কি বলা হয়েছিল, 2 নম্বরে 1 নম্বরে কি ছিল, ভারত রাজ্যের ইউনিয়ন। 2 নম্বরে কি বলা ছিল, বিদেশি রাজ্যকে ভারতের সঙ্গে জুড়তে পারে। 3 নম্বরে কি বলা হয়েছিল, নিজের রাজ্যের বিভাজন করতে পারে। আমাদের ভারতবর্ষের কোনো রাজ্যের আমাদের সংসদ তার বিভাজন করতে পারে। 4র্থ নম্বরে কি বলা হয়েছিল না, 368-র বাইরে থাকবে। 2 এবং 3 নাম্বার যখন প্রয়োগ করা হবে তখন 368-র বাইরে থাকবে, এটা বলা হয়েছিল। তো এরপরে আজকে আমরা করব কি, ভাগ 2 সম্বন্ধে আমরা আলোচনা করব। ভারতীয় সংবিধান ভাগ 2। এখানে ভারতীয় সংবিধানের ভাগ কি 2, ভাগ 2। টোটাল কতগুলো ভাগ বলেছিলাম, 22টা। 1 নাম্বার ভাগ কমপ্লিট হয়েছে। এরপরে ভাগ 2, ভাগ 2 এর মধ্যে আমাদের কি, ভাগ 2-এ কি বলা আছে না, নাগরিকত্ব সম্বন্ধে বলা আছে। নাগরিকতা, নাগরিকতা নাগরিকতা সম্বন্ধে বলা আছে। নাগরিকতা সম্বন্ধে বলা আছে ভাগ 2-এ। নাগরিকদের সিটিজেনশিপ, সিটিজেনশিপ, নাগরিকতা অথবা সিটিজেনশিপ এখানে বলা আছে। ভাগ 2 এর মধ্যে কত আছে, 1 থেকে 5 থেকে আর্টিকেল মানে ধারা, ধারা কত থেকে না 5 থেকে 11 পর্যন্ত আছে। নাগরিকত্ব সম্বন্ধে পুরো আমাদের যেটা বলেছে কোথায়, ভাগ 2-এ আমাদের আলোচনা, ভারতীয় সংবিধানের ভাগ 2য় ভাগে ভাগ 2-এ আমাদের আলোচনা করা হয়েছে। তো এখানে 5 থেকে 11 পর্যন্ত আছে। ভাগ 1-এ 1 থেকে 4 পর্যন্ত ছিল, আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত, আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত। আর্টিকেল কত না 5 থেকে 11 পর্যন্ত আছে, আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত আছে। তো এইটা আমরা আলোচনা করব আজকে, আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত। এই নাগরিকত্ব সম্বন্ধে কি আমরা বিশেষ করে, যেমন নাগরিকত্ব হলো একটা জিনিস যেটা আমাদের দেশের একটা সুযোগ সুবিধা। যেরকম নাগরিকত্ব বলতে যেরকম বোঝা যাচ্ছে, আমরা যদি ভারতীয় নাগরিক হই কিংবা যে কোনো দেশের কেউ যদি কোনো পার্সন যদি নাগরিক হয়, সেই দেশের, যেমন সেই দেশে সে ভোটে মানে লড়তে পারবে। দ্বিতীয়ত সেই দেশের মানে তার একটা ভোটার কার্ড থাকবে, তার আধার কার্ড থাকবে, সেই দেশে সে বসবাস করতে পারবে, জমি কিনতে পারবে সেই দেশের মধ্যে। এই যে বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো কিসের জন্য না, নাগরিকত্ব। নাগরিকত্ব বলতে কি, সেই দেশের মানে সুবিধাটাকেই বলা হয় নাগরিকত্ব। অ্যাকচুয়ালি যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, নাগরিকত্ব বলতে এরকম না যে তুমি এই দেশের নাগরিকত্ব তোমার নেই মানে তোমাকে দেশ থেকে সঙ্গে সঙ্গে বাইরে বার করে দেবে, এরকম না। নাগরিকত্ব বলতে কি না, একটা সুযোগ সুবিধা, সেই দেশের সুযোগ সুবিধা। প্রত্যেকটা দেশের নিজস্ব দেশে ও ব্যক্তির ক্ষেত্রে একটা সুযোগ সুবিধা আছে, সেটা দেশের নাগরিকদের ক্ষেত্রে। তো আমাদের কি নাগরিকত্ব। তো এই নাগরিকত্ব আইন, এই আমাদের এখানে এই যে নাগরিকত্ব ভাগ 2, এটা এসেছিল কোন দেশের থেকে কনসেপ্ট আমাদের নেওয়া হয়েছে না, এই কনসেপ্টটা নেওয়া হয়েছে কোথায় না, ব্রিটিশ থেকে, ব্রিটেন থেকে আমাদের নেওয়া হয়েছে, ব্রিটেন থেকে। তো 5 থেকে 11 পর্যন্ত, ধারা 5, 4 পর্যন্ত এর আগে আমাদের হয়ে গেছে। ধারা 5, আর্টিকেল 5 কি বলেছে, আর্টিকেল 5 নম্বরে কি বলেছে, আর্টিকেল 5-এ বলা আছে, আর্টিকেল 5-এ বলা আছে না,
1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার পর এই ভারতবর্ষে যতজন ছিল সবাই নাগরিক, ভারতের নাগরিক, প্রত্যেকেই ভারতের নাগরিক। বাস্তবসম্মত যখন দেশ স্বাধীন হয়ে গেল, দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর ভারতবর্ষে যতজন ছিল প্রত্যেকেই কি ভারতের নাগরিক। 1947 সালে স্বাধীনতার পর যতজন স্বাধীনতার পর ভারতে বসবাসকারী সকল ব্যক্তি, ভারতে বসবাসকারী সকল ব্যক্তি ভারতের নাগরিক। তখন ভারতবর্ষে বসবাসকারী সকল ব্যক্তি কি ছিল না ভারতের নাগরিক, সবাইকেই ভারতের নাগরিকত্ব দিতে হবে, সবাইকেই ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। যখন 1947 সালে দেশ স্বাধীনের পর যতজন ভারতবর্ষে বসবাস করত সকলকেই ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। তো আর্টিকেল 6-এ কি বলা হয়েছে না, আর্টিকেল 6-এ বলা আছে স্বাভাবিক ব্যাপার, ভারতে তখন যতজন মানে বসবাস করতো প্রত্যেককেই ভারতের যারা থাকতো তাদের প্রত্যেককে নাগরিক দিতে হবে। আর্টিকেল 6-এ কি বলা আছে না, যখন 1947 সালে ছিল, যখন দেশ বিভাজন হয়েছিল, দেশ বিভাজন হওয়ার পর যখন ভারতবর্ষের যখন ভারত পাকিস্তানের মধ্যে বিভাজন হয়ে গেল, তখন হলো কি না পাকিস্তান থেকে কিছু লোক যারা ছিল, যেমন আমাদের আডবাণীজি কোথায় ছিল, তখন পাকিস্তানে তার অরিজিনাল ছিল। মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী ছিল, তো মনমোহন সিংয়ের ফ্যামিলির কিছুজন কী ছিল না পাকিস্তানের দিকে ছিল, তারা ভারতে চলে এলো না আমরা ভারতের সঙ্গে থাকব, তারা ভারতে এসেছে। যেমন আমাদের ভারতে এসেছে সেরকম ভারত থেকে পাকিস্তানেও গেছে। সেই টাইমে যখন দেশ ভাগ হয়েছিল তখন পাকিস্তান থেকে যারা ভারতে এসেছিল তাদের প্রত্যেককেই ভারতের নাগরিকত্ব দেওয়া হবে, তাদের প্রত্যেককেই ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। তো এরকম আর্টিকেল 6-এ কি বলেছিল, পাকিস্তান থেকে পাকিস্তান থেকে ভারতে যারা এসেছিল তাদের প্রত্যেককেই ভারতের নাগরিকত্ব দেওয়া হবে, ভারতের নাগরিকত্ব দেওয়া হবে, তাদের প্রত্যেককেই ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। তো এরকম যদি নাগরিকত্ব পাকিস্তান থেকে ভারতে আসছে প্রত্যেককে এই নাগরিকত্ব নাও, এমনি কন্টিনিউয়াসলি নাগরিকত্ব দিয়ে যাচ্ছে। এরপরে যখন বোঝা গেল যে নাগরিকত্ব যদি আপনি কন্টিনিউয়াসলি দিয়ে যায় তো এই নাগরিকত্ব একটা খেলার মতো, ছেলে খেলার মতো হয়ে যাচ্ছে। তো এই কন্টিনিউয়াসলি যে এরকম চলে যাবে সেটার জন্য একটা কি লিমিটেশন করলে যে একটা কোনো কিছু ক্রাইটেরিয়া রাখা দরকার। সেই জন্য তখন ঘোষণা করলো যারা পাকিস্তান থেকে ভারতে আসছো তাদের প্রত্যেককেই নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু সেটা পারমিট রুল
পারমিট রুলের আগে পর্যন্ত, পারমিট রুলের আগে পর্যন্ত। যে এই পারমিট রুল চালু হয়েছিল কত না 19শে জুলাই। পারমিট রুল চালু হয়েছিল কত 19শে জুলাই, পারমিট রুলের আগে পর্যন্ত, পারমিট রুলের আগে পর্যন্ত, পারমিট রুলের আগে পর্যন্ত। পারমিট রুলের আগে পর্যন্ত। তো এই পারমিট রুল আমাদের চালু হয়েছিল কত না, পারমিট রুল যে ডেটে চালু হয়েছিল 19শে জুলাই, 19শে জুলাই 1948 সাল, 19শে জুলাই এই পারমিট রুল চালু হয়েছিল কত না 19শে জুলাই 1948 সাল, 19শে জুলাই 1948 সাল। এই 19শে জুলাই এবং 1948 সালের আগে পর্যন্ত স্বাধীনতার পর যারা পাকিস্তান থেকে ভারতে আসবে তাদের প্রত্যেককে নাগরিকত্ব দেওয়া হবে। আর যখনই পারমিট রুল লেগে যাবে, এই পারমিট রুল লেগে যাওয়া মানে কি, পারমিট রুল হয়ে গেল তারপর থেকে যাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে তাদেরকে মানে একটা সিস্টেমেটিক্যালি একটা, যেমন আমাদের ফর্ম পূরণ করতে হয়, যেমন তাদেরকে মিনিমাম 6 মাস ভারতে থাকতে হবে, 6 মান্থ, 6 মান্থ পর তাদেরকে সঙ্গে সঙ্গে আর নাগরিকত্ব দেওয়া হবে না। পারমিট রুলের আগে পর্যন্ত যারা পাকিস্তান থেকে ভারতে এসেছিল তাদেরকে সঙ্গে সঙ্গে নাগরিকত্ব দিয়ে দিয়েছে, তোমাদের সবাই ভারতীয় নাগরিক, সঙ্গে সঙ্গে ভারতের নাগরিক করে দিয়েছে। কিন্তু পারমিট রুল 19শে জুলাই 1948 সালের পর যারা এসেছে 6 মাস ভারতে থাকবে, তারপর তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু এটা ছিল কি 6 মাস পর্যন্ত, 1985 সাল পর্যন্ত চলে গেছে, এতদিন পর্যন্ত চলে গেছে কন্টিনিউয়াসলি 6 মান্থ। এটাকে আগেই আমাদের বাড়ানো মানে উচিত ছিল দেশের স্বার্থে। কন্টিনিউয়াসলি 6 মাস আসার পরেই তাদেরকে ভারতের নাগরিক, 1985 সাল পর্যন্ত চলেছে এই নিয়ম, তার আগে পর্যন্ত এটাকে চেঞ্জ করা হয়নি। 1985 সালের পর এটাকে চেঞ্জ করা হয়েছে, সেটা 6 বছর হয়েছে, 6 বছর। 2019 সালে আবার এনআরসি যখন চালু করেছে সেটা 7 বছরে করেছে, 7 বছরে করেছে। লিখে নাও, এগুলো লিখে নাও। আর্টিকেল 6 লিখে নাও, আর্টিকেল 7 এরপর এরপর আর্টিকেল 7, যখন দেশ স্বাধীনের পর যেমন আমাদের পাকিস্তান থেকে যেমন ভারতে এসেছে, সেরকম ভারত থেকে যারা পাকিস্তানে গিয়েছিল, কিন্তু পাকিস্তানের যে অত্যাচার, সেই পাকিস্তানের অত্যাচার দেখার পর তাদের সেই পরিবেশ, সেই কমফোর্টেবল পরিস্থিতি দেখার পর যে আমাদের ভারতবর্ষই ভালো ছিল, আমাদের পাকিস্তানের থেকে ভারতবর্ষ অনেক বেটার ছিল, সেই কারণে বেটার দেখার পর দেখেছে যে পাকিস্তানে ওদের কাছে কমফোর্টেবল না, সেই কারণে পাকিস্তান থেকে পুনরায় তারা আবার ভারতে আসার জন্য এসেছিল। তো পাকিস্তান থেকে পুনরায় এসেছিল, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, যারা ভারত থেকে পাকিস্তানে গিয়েছিলে, পাকিস্তানে তাদের কোনো রকম কমফোর্টেবল হচ্ছে না, তারা যদি পুনরায় ভারতে আসে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। মানে যদি কেউ ইন্ডিয়া থেকে যদি কেউ পাকিস্তানে যায়, পাকিস্তানে যায়, আবার পাকিস্তান থেকে যদি ইন্ডিয়াতে ফিরে আসে, পাকিস্তান থেকে আবার যদি ইন্ডিয়াতে ফিরে আসে, যদি ইন্ডিয়াতে ফিরে আসে, যদি পাকিস্তান থেকে ইন্ডিয়াতে ফিরে আসে, তাহলে তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এই সুযোগ দেওয়া হয়েছিল, এই সুযোগ দেওয়া হয়েছিল, এই সুযোগ দেওয়া হয়েছিল একটা টাইম পর্যন্ত। সেই টাইমটা কত, 1 মার্চ, 1 মার্চ 1947 সাল, 1 মার্চ 1947 সাল। আমাদের দেশ স্বাধীন হয়েছিল কত, 15 আগস্ট 1947 সাল। মানে দেশ যখন ভাগ হয়েছিল, এটা তারপরে 1 মার্চ 1947 সাল। তো এগুলো তখন কি, এই যে 6 নম্বর এবং 7 নম্বর,
6 এবং 7 এই ভারত থেকে যারা পাকিস্তানে গিয়েছিল, আবার পাকিস্তান থেকে যখন দেশ ভাগের পর অত্যাচারিত হয়ে ভারতে যারা ফিরে এসেছিল তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। সেটা কোথায় বলা হয়েছিল না, আর্টিকেল আমাদের কত 7-এ বলা হয়েছিল, আর্টিকেল নাম্বার 7-এ সেটা আমাদের বলা হয়েছে, আর্টিকেল নাম্বার 7-এ বলা হয়েছে যারা ভারত থেকে পাকিস্তান গেছে আবার পাকিস্তান থেকে পুনরায় ভারতে ফিরে এসেছিল তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে, এটা বলা হয়েছিল। আবার পাকিস্তান থেকে যারা ভারতে এসেছিল তাদের প্রত্যেককেই ভারতের নাগরিকত্ব দেওয়া হবে আর্টিকেল নাম্বার 6-এ পারমিট রুলের আগে পর্যন্ত। 19শে জুলাই 1948 সাল 6 মাস তারপর পারমিট রুল লাগু হওয়ার পর 6 মাস ভারতবর্ষের মধ্যে থাকার পর তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। নাগরিকত্ব মানে কি, নাগরিকত্ব যদি থাকে আমার ভারতবর্ষের ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু, ভারতবর্ষে আমি অ্যাকাউন্ট খুলতে পারি, ভারতবর্ষে কোনো কোম্পানির রেজিস্ট্রেশন করতে পারি, ভারতবর্ষের মধ্যে আমি কোনো কিছু যা কিছু তাই করতে পারি আমি ভারতের যদি নাগরিক হই। কিন্তু যদি ভারতের নাগরিক আমি যদি নাগরিকত্ব আমার কাছ থেকে যদি কেড়ে নেয়, ফার্স্টে আমার ব্যাংক অ্যাকাউন্ট আর সমস্ত কিছু সিজ হয়ে যাবে, তো আমার অ্যাকাউন্ট আর সমস্ত কিছু সব বন্ধ হয়ে যাবে, সরকারি গভর্নমেন্টের যে ফ্যাসিলিটি থাকে সেগুলো সব বন্ধ হয়ে যাবে। ভারতীয় নাগরিক মাস্ট হতে হবে আমাদেরকে, তাহলেই সেই ক্ষেত্রে সেই সুযোগ সুবিধাগুলো আমরা নাগরিকত্বর পাবো। আর যদি নাগরিকত্ব কেড়ে নেই সেক্ষেত্রে আমাদের কি হবে না, এই সুযোগ সুবিধাগুলো পাবো না আমরা। বেসিক জিনিস এগুলো লিখে নাও। আর্টিকেল 5, 6, 7 आर्टिकल नंबर 8 এরপরে আর্টিকেল নাম্বার 8-এ বলা হয়েছে, আর্টিকেল নাম্বার 8-এ বলা হয়েছে আমাদের দেশ থেকে ভারতবর্ষ থেকে যদি কেউ বিদেশে ঘুরতে যায় বেড়াতে যায়, বিদেশে যদি বেড়াতে যায়, যদি কেউ বিদেশে কোনো কাজ করতে যায়, বিদেশে কর্মসূত্রে বিদেশে যদি কাজ করতে যায়, চাকরি সূত্রে যায়, বিদেশে যদি কেউ যেতে পারে, বিদেশে যদি কেউ বিয়ে করে, তো এই রকম যদি কোনো কন্ডিশন ঘটে থাকে বিদেশে যে যদি থাকে সেখানে, তো তার ভারতের নাগরিকত্ব আমাদের থাকবে, ভারতের নাগরিকত্ব তার থাকবে। যদি কেউ বিদেশে ভারতের নাগরিকত্বের ক্ষেত্রে কি বিদেশে যদি ঘুরতে যায়, আর্টিকেল নাম্বার 8-এ কি বলেছে, বিদেশে বিদেশে ঘুরতে যেতে পারে, ঘুরতে যেতে পারে, বিদেশে ঘুরতে যেতে পারে। তারপরে কি বলেছে, কর্ম করতে পারে, কর্ম মানে কাজ চাকরি করতে পারে। তারপরে কি বলেছে না, বিদেশে ঘুরতে যেতে পারে, কর্ম করতে পারে, বিয়ে করতে পারে। তখন ভারতের ভারতের নাগরিকত্ব থাকবে, নাগরিকত্ব থাকবে। তখন ভারতের নাগরিকত্ব থাকবে মানে যদি বিদেশে কেউ যায়, ঘুরতে যায়, বেড়াতে যায়, বিদেশে যদি বসবাস করে, ওখানে থাকে, ওখানে কেউ যদি বিয়ে করে, তো সেই ক্ষেত্রে কি চাকরি করে বিদেশে যে সেটেল হয়ে যায়, সেই ক্ষেত্রে কি যদি ভারতে এরকম ভারতের থেকে যে সেখানে থেকে কর্ম করে পাঠায় তাদেরকে অ্যাকচুয়ালি তাদেরকে কি তখনও ভারত থেকে তাদের নাগরিকত্ব কাটা হবে না, নাগরিকত্ব তাদের থাকবে। এদেরকেই অ্যাকচুয়ালি এনআরআই বলা হয়, এনআরআই। এরা বিদেশে ধরো এখান থেকে গেছে, বিদেশে যে কাজ করছে সেখান থেকে টাকা পাঠাচ্ছে, সেই টাকাতে এখানে চলছে, ইন্ডিয়াকে টাকা আসছে। এনআরআই প্রচুর মানে ভারতের ইকোনমির একটা অনেক পার্ট মানে ভালো জায়গায় নিয়ে আছে এরা। ভারতের একটা টাইম ছিল ইকোনমিকে চালিয়েছিল এনআরআইয়ের দ্বারাই, ভারতের ইকোনমিকে দাঁড় করে রেখেছিল। তো
তখন ভারতের নাগরিকত্ব থাকবে 8। 9-এর ক্ষেত্রে কি? আর্টিকেল নাম্বার 9-এ কি বলা আছে? আর্টিকেল নাম্বার 9-এ বলা হয়েছে ভারতের নাগরিকত্ব তখনও আমাদের আর্টিকেল নাম্বার 9-এ কি বলা আছে? 8 নম্বরে বিদেশে যেতে পারে, কর্ম বিয়ে করতে পারে, যখনই যা কিছু ওখানে বিদেশে থাকতে পারে, সেখান থেকে কি ভারতের নাগরিকত্ব থাকবে। আর্টিকেল 9-এ কি বলা আছে? যদি বিদেশে ওরা গিয়েছে, যাওয়ার পর বিদেশের নাগরিকত্ব নিলে ভারতের নাগরিকত্ব থাকবে না। বিদেশের নাগরিকত্ব নিলে ভারতের নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে, থাকবে না। ভারতের নাগরিকত্ব থাকবে না। ভারতের নাগরিকত্ব থাকবে না। বিদেশের নাগরিকত্ব বাইরে যে থেকে সেখানে যদি বিয়ে করে সেই দেশের নাগরিকত্ব নিয়ে নেয়, তাহলে ভারতের নাগরিকত্ব তখন ক্যান্সেল হয়ে যাবে, ভারতের নাগরিকত্ব তখন আর থাকবে না। আর্টিকেল নাম্বার 9-এ বলেছে তখন ভারতের নাগরিকত্ব আর থাকবে না। বিদেশের যদি কোনো নাগরিকত্ব নিয়ে নাও, তখন ভারতবর্ষের নাগরিকত্ব আর থাকবে না, যে ভারতের নাগরিকত্ব ছিল, তো এই জায়গাটা থাকবে না। 10 নম্বরে কি বলেছে? ভারতের নাগরিকত্ব যদি কেউ একবার ভারতের নাগরিকত্ব পেয়ে যায়, সেই নাগরিকত্ব ভারতের থাকবে, মানে ভারতের নাগরিকত্ব কেউ তোমার কাটতে পারবে না। একবার যদি ভারতের নাগরিকত্ব হয়ে যায়, ভারতের নাগরিকত্ব কেউ কাটতে পারবে না। কেউ কাটতে পারবে না, ভারতের নাগরিকত্ব কেউ কাটতে পারবে না। আমাদের ভারতের নাগরিকত্ব সব সময় থাকবে। আমরা যদি ভারতের নাগরিক হই, নাগরিকত্ব যদি একবার হয়ে যায়, ভারতের নাগরিকত্ব থেকে তোমাকে কেউ কাটতে পারবে না। আমরা যদি প্রকৃত ভারতীয় নাগরিক হই, একবার যদি ভারতের নাগরিক হয়ে যায়, আমাদেরকে আর কেউ কাটতে পারবে না। যদি না কোনো দেশ বিরোধী যদি কোনো কাজ না করা হয়, যদি যখন নাগরিকত্ব নেওয়ার সময় যদি জাল ডকুমেন্টস, মানে কোনো রকম জালিয়াতি করে যদি নাগরিকত্ব না নিই, দ্বিতীয়ত পাগল যদি না হয়ে যায়, মানে সেরকম দেউলিয়া যদি হয়ে যায়, তখন নাগরিকত্ব কেটে যাবে, নাগরিকত্ব কাটতে পারবে না। এর ক্ষেত্রে কিছু কারণ আছে, রেস্ট্রিকশন দেওয়া আছে। দেশ বিরোধী কাজ যদি না করা হয়, দেশ বিরোধী কাজ না করলে, দেশ বিরোধী কাজ না করলে, দ্বিতীয়ত কি পাগল না হলে, তৃতীয় নাম্বার কি দেউলিয়া না হলে, যদি দেশ বিরোধী কাজ, পাগল এবং দেউলিয়া, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। যদি দেশ বিরোধী কাজ করে, তাদেরকে যদি ভারতের নাগরিকত্ব রাখা হয়, সে আরও দেশ বিরোধী করবে। আবার 10 নম্বর আর্টিকেল 10-এ কী বলেছে? ভারতের নাগরিকত্ব কেউ কাটতে পারবে না। এটা খুবই জরুরি, কারণ ধরো কেউ সরকার পক্ষে আছে, তো সেই সরকার পক্ষ যদি যে বিরোধী পক্ষে থাকবে,
বিরোধী পক্ষের নাগরিকত্ব করবে কি, যে বিরোধী পক্ষে থাকবে তার নাগরিকত্বটাকেই কেটে দেবে ভারতের থেকে। কেটে দিলে কী হবে, সে আর ভোটে লড়তে পারবে না। তাহলে ভোটে না উঠতে মেন জায়গায় খেল ফিনিশ হয়ে গেল, সে আর ভোটেই লড়তে পারবে না। তো সেই কারণেই কি ভারতের নাগরিকত্ব কেউ কাটতে পারবে না। যখনই কেউ কেটে দিল নাগরিকত্ব, তখনই সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্টে যাওয়ার পর যখনই ডকুমেন্টস চাইবে এর কেন কাটা হয়েছে, তো কাটা হয়েছে এই কারণগুলো দেখাতে হবে, দেশ বিরোধী কাজ করেছে কিনা, দ্বিতীয়ত পাগল হ্যাঁ কিনা, তৃতীয়ত কি সে দেউলিয়া হয়ে গেছে কিনা। দেউলিয়া বলতে কাকে বোঝায় না, প্রচুর টাকা ঋণ নিয়ে নিয়েছে, ঋণ নিয়ে সেটাকে আর শোধ করতে পারে নাই, তাহলে সে দেউলিয়া হয়ে গেল, তখন তার নাগরিকত্ব তখন কাটতে পারে। যদি কোনো মানসিকভাবে কোনো আছে ব্যক্তি, তখন তাদেরকে মানে পাগল, তাদেরকে কাটতে হবে। পাগল আবার যদি পুনরায় ঠিক হয়ে যায়, তখন তাকে পুনরায় সেই নাগরিকত্ব দেওয়া হবে। দ্বিতীয়, দেশ বিরোধী কাজ যদি না করে, কারণ যারা পাগল থাকে সমস্ত জায়গায় সুযোগ সুবিধা সব জায়গায় দেওয়া যাবে, তাকে ভোটে লড়তে দেওয়া যাবে, যাবে না। তাকে সেই জায়গায় যে কোনো জায়গায় চাকরি বাকরির জায়গায় কোনো জায়গায় ভারতের নাগরিকত্ব সব জায়গা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়, তো ডাইরেক্টলি তাদেরকে নাগরিকত্ব থেকেই কাটা হয়। দ্বিতীয় দিকে দেশ বিরোধী কাজ যদি করে, তাদেরকে নাগরিকত্ব থেকে কাটা হবে, তাদের নাগরিকত্ব থেকে বাদ দেওয়া হবে। এগুলো হচ্ছে নাগরিকত্ব বাদ দেওয়ার মেন কারণ। 10 নম্বরে কী বলা হচ্ছে, ভারতের নাগরিকত্ব আমাদের অটুট থাকবে, অটুট থাকবে, ভারতের নাগরিকত্ব আমাদের থাকবেই, কেউ কাটতে পারবে না সহজে। 11 নম্বরে কী বলা হয়েছে, 10 নম্বরে ভারতের নাগরিকত্ব কেউ কাটতে পারবে না। 11 কেউ কাটতে পারবে, লেখে নাও এগুলো। ভারতের নাগরিকত্ব সব সময় থাকবে, ভারতের নাগরিকত্ব কেউ কাটতে পারবে না, এটা সব সময় থাকবে। ভারতের নাগরিকত্ব এখানে লিখে দাও, সব সময় থাকবে। রয়ে যাবে, ভারতের নাগরিকত্ব রয়ে যাবে, মানে থেকে যাবে, ভারতের নাগরিকত্ব থেকে যাবে। দেশ বিরোধী কাজ যদি না করে, পাগল যদি না হয়, দেউলিয়া যদি না হয়, সেই ক্ষেত্রে। 11 নম্বরে কি বলেছে, ভারতের নাগরিকত্ব আইন কে পেশ করবে না সংসদ। নাগরিকত্ব আইন, নাগরিক সম্বন্ধে যে আইন, নাগরিকত্ব আইন নাগরিকত্ব আইন কে পাস করবে না, নাগরিকত্ব আইন কে পাস করবে না সংসদ। ভারতের সংসদ, নাগরিকত্ব আইন সিটিজেনশিপ আইন কে পাস করবে না সংসদ। লেখো এগুলো সব লেখো। 11 নম্বরে নাগরিকত্ব আইন কে পাস করবে, সংসদ। নাগরিকত্ব আইন কে পাস করবে, সংসদ। এখানে কোন মন্ত্রণালয়, ভারতবর্ষের যে মিনিস্ট্রি ডিপার্টমেন্ট আছে, কোন ডিপার্টমেন্ট না গৃহ মন্ত্রণালয় দ্বারা, গৃহ মন্ত্রণালয় এর যে সমস্ত কিছু কাকে নাগরিকত্ব দেওয়া হবে, কাকে দেওয়া হবে না, সমস্ত কিছু এগুলোকে কোন মন্ত্রী মিনিস্ট্রি ডিপার্টমেন্ট করবে, হোম মিনিস্ট্রি ডিপার্টমেন্ট করবে, গৃহ মন্ত্রণালয় দ্বারা। গৃহ মন্ত্রণালয় দ্বারা নাগরিকত্ব আইন কে পেশ করবে না সংসদ পেশ করবে। গৃহ মন্ত্রণালয় দ্বারা কাকে নাগরিকত্ব সমস্ত কিছু ডকুমেন্টস রেডি করে নিল, রেডি করে নেওয়ার পর সেটা আইনে পাস করবে কোথায় না সংসদে। সেটাই হবে কোথায় না আর্টিকেল নাম্বার 11, আর্টিকেল নাম্বার 11 বলা আছে, সেটা কোথায় বলা আছে, আর্টিকেল নাম্বার 11 নাগরিকত্ব সিটিজেনশিপ, আর্টিকেল নাম্বার 11 বলা আছে। তাহলে আর্টিকেল নাম্বার 5-এ কী বলা আছে, আর্টিকেল নাম্বার 5-এ স্বাধীনতার পর যারাই ভারতবর্ষে থাকছে প্রত্যেকেই ভারতের নাগরিক। আর্টিকেল নাম্বার 6-এ কী বলা আছে না, যারা ভারতবর্ষে
আর্টিকেল নাম্বার ভারতবর্ষ থেকে পাকিস্তান থেকে যারা ভারতবর্ষে এসেছে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। সেটা কতদিন পর্যন্ত? না পারমিট রুলের আগে পর্যন্ত। 19শে জুলাই 1948 সাল পারমিট রুল চালু হয়েছিল। কত? 19শে জুলাই 1948 সালে পারমিট রুল চালু হয়েছিল। কত? 19শে জুলাই 1948 সাল। তারপরে 7 নম্বরে কি বলা হয়েছে? না 7 নম্বরে যারা ভারত থেকে 7 নম্বরে কি বলা হয়েছিল? ভারত থেকে যারা পাকিস্তানে গিয়েছিল এবং পাকিস্তানে যারা পাকিস্তান থেকে আবার পুনরায় ভারতে ফিরে এসেছিল তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়ার একটা সুযোগ দেওয়া হয়েছিল। সেটা কতই? না 1 মার্চ 1947 সাল আবার পুনরায় সুযোগ দিয়েছিল। কত? 1 মার্চ 1947 সাল। তো এটা হয়েছিল। 8 নম্বরে কি? বিদেশে ভারতের যদি কোনো ব্যক্তি, আমাদের দেশের কোনো ব্যক্তি যদি বিদেশে যায়, বিদেশে যেয়ে সেখানে যদি চাকরি করে, সেখানে যদি থাকে এবং সেখানে যদি বেড়াতে যায়, সেখানে যদি বসবাস করে এবং সেখানে যদি বিয়ে করে, তো সেই ক্ষেত্রে তার ভারতের নাগরিকত্ব থাকবে। ভারতের নাগরিকত্ব কেউ কাটতে পারবে না তার। সেই ক্ষেত্রে ভারতের নাগরিকত্ব থাকবে তখন। 9 নম্বরে কি বলা হয়েছে? না যদি বিদেশে যে পরে সেখানে নাগরিকত্ব নিয়ে নেয়, সেই দেশের নাগরিকত্ব নিয়ে নেয়, তখন ভারতবর্ষের নাগরিকত্ব তার ক্যান্সেল হয়ে যাবে। কারণ দুটো দেশের নাগরিকত্ব থাকতে পারে না, তখন ভারতবর্ষের নাগরিকত্ব তার ক্যান্সেল করে দেবে। 10 নম্বরে কি বলেছে? না ভারতের নাগরিকত্ব আমাদের সবসময় আমাদের থাকবে। ভারতের নাগরিকত্ব, আমরা ভারতের নাগরিক আছি, ভারতের নাগরিক আমাদের থাকবে। আমাদের নাগরিকত্ব কেউ বলে দিল, কেটে দিল, কেউ কাটতে পারবে না। এটা বলা হয়েছে 10 নম্বরে। এটা খুবই জরুরি ছিল। তো 10 নম্বরে এটা বলা হয়েছে যদি সে মানসিক দিক দিয়ে কোনো রকম পাগল যদি না হয়, দ্বিতীয়ত কি সে যদি নাগরিকত্ব দেশ বিরোধী কাজ যদি না করে, দেউলিয়া যদি না হয়ে যায় সেই ক্ষেত্রে। এরপরে 11 নম্বরে কি বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 11। এগুলো সব এক একটা আর্টিকেল। আর্টিকেল নাম্বার 11, নাগরিকত্ব আইন পেশ করবে কোন মন্ত্রণালয় দ্বারা? গৃহ মন্ত্রণালয় দ্বারা। আর সংসদে পেশ করা হয়। কোথায় পেশ করা হয়? সংসদে পেশ করা হয় গৃহ মন্ত্রণালয় দ্বারা। নাগরিকত্ব আইন পেশ করা হয় সংসদে, গৃহ মন্ত্রণালয় দ্বারা। এরপরে কি আমাদের যে নাগরিকত্ব আইন, নাগরিকত্ব অধিনিয়ম, নাগরিকত্ব দেওয়া যাবে সেটা কত সালে এসেছিল? নাগরিকত্ব অধিনিয়ম 1955 সালে। 1955 সালে। এর পরের ক্লাসে আমরা সেগুলো আলোচনা করব। নেক্সট ক্লাসে সেগুলো আমরা আলোচনা করব। আজকে ভাগ 2 5 থেকে 11 পর্যন্ত এগুলো প্রত্যেকটা ভালো করে লিখে নাও এবং এগুলো করবে। আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি এর নাগরিকত্ব সম্বন্ধে, সেখানে এনআরসি কি, এনআরআই কি, এগুলো সমস্ত কিছু সেখানে আমি আলোচনা করব। তো যে পদ্ধতিগুলো আছে নাগরিকত্ব অধিনিয়ম 1955 সালের যেগুলো দেওয়া আছে, কিসের উপর ভিত্তি করে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে? একটা জন্মের উপর ভিত্তি করে, একটা বংশের উপর ভিত্তি করে, পঞ্জীকরণের উপর ভিত্তি করে, দেশীয়করণের উপর ভিত্তি করে, এর উপর কি ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। 5টা আমাদের যে বিধি আছে, নিয়ম আছে, সেই 5টা বিধি, দেশীয়করণ আর একটা অর্জিত ভূমির উপর ভিত্তি করে আমাদের নাগরিকত্ব দেওয়া হবে। আর ভারতের নাগরিকত্ব যাবে কোন হিসেবে? না কেউ যদি নাগরিকত্ব ত্যাগ দেয়, ভারতের নাগরিকত্ব যদি কেউ নিজে ত্যাগ দেয়, নাগরিকত্ব নেওয়ার পর যদি জাল সার্টিফিকেট নিয়ে নাগরিকত্ব নিয়েছে সেটা যদি ধরা পড়ে, তখন নাগরিকত্ব কি আমাদের চলে যাবে। তারপরে কি বঞ্চিত যদি হয়, যদি পাগল, আর সেই ক্ষেত্রে তাদের কি নাগরিকত্ব কাটা যাবে। দেশ বিরোধী কাজ করে, দেউলিয়া যদি হয়, তখন তাদের নাগরিকত্ব কাটা যাবে। এটা কোন দেশ থেকে ভারতের নাগরিকত্ব আইন কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? না ব্রিটেন থেকে নেওয়া হয়েছিল। কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? ব্রিটেন থেকে নেওয়া হয়েছিল। এটা কোন প্রকার? একেরই নাগরিকত্ব, একক আমাদের একেরই নাগরিকত্ব এটা। তারপরে কি এটা নাগরিকত্ব অধিনিয়ম ফার্স্ট আমাদের কখন এসেছিল? 1955 সালে। তো 1955 সালের যে নাগরিকত্ব অধিনিয়ম 5টা, পরের নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। আজ এই পর্যন্তই।